এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি 2025কে টার্গেট করে একটি ম্যাথ এবং জিকের সেট নিয়ে আজকে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা আরআরবি গ্রুপ ডি সংক্রান্ত বিভিন্ন ম্যাথের ক্লাস দিয়েছি এবং এছাড়াও WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি ক্লাস দেওয়া রয়েছে, যেগুলো আমাদের প্লেলিস্টে দেওয়া রয়েছে। যাদের পর্যন্ত সেখানে দেখতে পারো, আশা করি সেই ক্লাসগুলি তোমাদের আসন্ন পরীক্ষার জন্য হেল্পফুল হবে। তবে আজকে ক্লাস শুরু করছি। প্রথম যে এখানে অঙ্ক রয়েছে সেটি হলো, কোনো সেলাই মেশিনে ধার্য মূল্য 800 টাকার ওপর কোনো বিক্রেতা 15% 10% কমিক ছাড় দিলে সেলাই মেশিনটির বিক্রয় মূল্য কত হবে। তাহলে আমাদের এই অঙ্কেটার মধ্যে মার্ক প্রাইস দেওয়া রয়েছে। মার্ক প্রাইস হলো 800 টাকা। সেই মার্ক প্রাইসের উপর দুবার ডিসকাউন্ট দেওয়া হলো। তাহলে মার্ক প্রাইসের উপর যখন আমরা ডিসকাউন্ট দিই তখন পাবো হলো সবসময় মনে রাখবো সেলিং প্রাইস। তাহলে এখান থেকে আপনি সেলিং প্রাইসই বের করতে বলেছে। মার্ক প্রাইস থেকে আমরা বের করবো সেলিং প্রাইস। তাহলে মার্ক প্রাইসের ভ্যালু দেওয়া রয়েছে 800 টাকা। তার উপর প্রথমে 15% ডিসকাউন্ট। ডিসকাউন্ট মানে কি? ছাড় দেওয়া। তাহলে 100 থেকে আমাকে 15 বাদ দিতে হবে। তাহলে সেটা হবে 85/100। যেহেতু পরপর দুবার দিয়েছে তাহলে পরের বারও আবার 10% ছাড়, তাহলে 90। 100 থেকে 10 বিয়োগ। এই শূন্য আমরা কেটে দিলাম। এবার আমরা 4 দিয়ে কাটবো। 4 দোকানে 8, 4 25 100। 5 দিয়ে কাটো, 517 85, 5 5 25, 5 18 90। এবার 17 দোকানে 34, 34কে 18 দিয়ে গুণ করতে হবে। 4 18 72, 72-এর 2 হাতে হলো 7, 3 18 54 আর 7 যোগ করলে হবে আমাদের 61। তার মানে 612 হবে এই অঙ্কের সঠিক উত্তর, অপশন টি। নেক্সট অঙ্ক, ট্রেন রিলেটেড। 100 মিটার দৈর্ঘ্য একটি ট্রেন যা প্রতি ঘন্টায় 30 কিলোমিটার পার আওয়ার বেগে গতিতে চলছে একটি স্টেশনে দাঁড়িয়ে থাকা একজন মানুষকে অতিক্রম করতে কত সময় নেবে। এখান থেকে একটা কনসেপ্ট মনে রাখো, ট্রেন যখন কোনো একটা ব্যক্তিকে অতিক্রম করবে বা কোনো একটা গাছকে অতিক্রম করে, কোনো একটা পোস্টকে অতিক্রম করে, ট্রেন তখন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। আবার মনে রাখবে, ট্রেন যখন কোনো ব্রিজকে অতিক্রম করবে বা কোনো রেলওয়ে স্টেশনকে অতিক্রম করবে, তখন ট্রেনের দৈর্ঘ্যের সঙ্গে ব্রিজ আর রেলওয়ে স্টেশন দুটি আমাকে জুড়ে নিতে হয়। এই কনসেপ্টগুলো মনে রাখতে হবে। তাহলে প্রথমে আগে বলছি কি, 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন যা প্রতি ঘন্টায় 30 কিলোমিটার বেগে চলছে এবং একটি স্টেশন দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে, তাহলে ব্যক্তিকে অতিক্রম করা মানে কি? ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে। তাহলে এখানে আমাদের ট্রেনের লেন্থ দেওয়া রয়েছে 100 মিটার। আমরা জানি না কত সময় অতিক্রম করবে, সেই সময়টাই আমাকে নির্ণয় করতে বলেছে। আমি ধরলাম এক্স হিসেবে বের করতে সেকেন্ড, এক সেকেন্ডে অতিক্রম করলো। তার মানে 100 মিটার হলো ট্রেনের লেন্থ আর সময় হলো আমাদের এক্স। তার মানে ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স বাই টাইম মানে হলো আমাদের স্পিড। তাহলে ট্রেনের স্পিড আমরা পেলাম 100/x। আর ট্রেনের স্পিড আমাদের প্রোভাইডেড, সেটা হলো 30 কিলোমিটার পার আওয়ার। কিন্তু এখানে মাথায় রাখতে হবে আমরা অঙ্ক করছি মিটার পার সেকেন্ডে, তাই 30 কিলোমিটার পার আওয়ারটাকে আমাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে। তাই এটা নেক্সট লাইনে করছি। 100/x ইকুয়াল টু 30 ইন্টু কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে আনতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়। এবার কাটাকাটি করো। এই শূন্য কাটা, 5 দোকানে 10, 3 6 18। তাহলে এক্স এর মান আমরা পাবো 6 দোকানে 12। তাহলে 12 সেকেন্ড হবে এই অঙ্কের সঠিক উত্তর, অপশন বি। একটি পিপাতে 65 লিটার জল মিশ্রিত দুধ রয়েছে, যেখানে দুধ ও জলের অনুপাত 10:3। ওই মিশ্রণে আরো কত লিটার জল মেশালে দুধ ও জলের অনুপাত 8:5 থাকবে। টোটাল মিক্সচার দেওয়া রয়েছে 65। সেই মিক্সচারের মধ্যে মিল্ক আর ওয়াটারের অনুপাত 10:3। এটা ফার্স্ট কন্ডিশন। তারপরে বলা হয়েছে ওই মিশ্রণে আরো কত লিটার জল মেশানো হলো। তার মানে এক্সট্রা ওয়াটার অ্যাড করা হয়েছে। এক্সট্রা ওয়াটার অ্যাড করার পরে নতুন যে মিক্সচার তৈরি হলো, সেইখানে আমাদের দুধ ও জলের অনুপাত রইল 8:5। এখান থেকে আমাকে বের করতে হবে কতটা পরিমাণ জল অ্যাড করার ফলে নতুন অনুপাত মিল্ক আর জলের দাঁড়ালো 8:5। সেটাই আমাকে বের করতে হবে, কতটা জল মেশানো হয়েছিল যার ফলে নতুন অনুপাতটা সৃষ্টি হলো। এই টাইপের অঙ্ক করার ক্ষেত্রে দেখবো আমাদের কি মেশানো হয়েছে সেটাকে লক্ষ্য রাখতে হবে। ওয়াটার মেশানো হয়েছে, তাহলে ফিক্সড কে ছিল? নিশ্চয়ই মিল্ক। তাহলে মিল্কটাকে আমি সমান করব, মিল্ক ওয়াটার। তাহলে মিল্ক প্রথমে রয়েছে 10, পরেরটাতে 8, তাহলে কি অল্টারনেট দিয়ে গুণ করলে হয়? দেখো আবার 5 দিয়ে যদি উপরটাকে যদি আমরা 4 দিয়ে গুণ করি আর নিচেরটাকে 5 দিয়ে গুণ, 4 10 40, 5 40 সমান হয়ে যাচ্ছে। এই কাজটাই করবো। তাহলে 4 10 40। তাহলে এই পরেরটাকেও 4 দিয়ে গুণ করতে হবে, 3 4 12। ঠিক একইভাবে নিচেরটাকে 5 দিয়ে গুণ করবো, তাহলে দুপাশে গুণ করবো। 5 8 40, 5 5 25।
তাহলে আমাদের মিল্ক যেহেতু অ্যাড হয়নি, তার মানে মিল্ক ফিক্সড ছিল, সেই মিক্সডটাকে আমি ফিক্সড করে দিলাম। তাহলে কতটা পরিমাণ ওয়াটার অ্যাড হলো সেটাই তোমাকে দেখতে হবে। ওয়াটার অ্যাড হলো 25 থেকে 12 আমি বিয়োগ করে দেবো, তার মানে 13 ইউনিট ওয়াটার আমাকে অ্যাড হলো। তাহলে প্রশ্নের মধ্যে মিক্সচার দেওয়া হচ্ছে 65। মিক্সচার মানে এই যে জল আর দুধ মিশে যেটা হয়, তাহলে 40 আর 12 প্রথমেরটা নিলে কিন্তু হবে না, যেহেতু মডিফাই ফর্ম নিয়ে আমরা অঙ্ক করি, পরেরটা নিয়ে কাজ করতে হবে। তাহলে আমাদের এখন মিক্সচার হলো 40 প্লাস 12 মানে 52 ইউনিট। এই 52 ইউনিটের ভ্যালু দেওয়া রয়েছে 65 লিটার, এটা মিক্সচারটা যোগ করে দিলাম। তাহলে একের ভ্যালু আমরা পাবো 65/52 ইউনিট। আমাকে এখান থেকে বের করতে বলেছে কতটা পরিমাণ জল মেশানো হলো। কত ইউনিট জল মেশানো হয়েছিল? 13 ইউনিট, মানে 13 ইউনিটের মান বের করতে হবে। 4 13 52, 65/4, 65/4 মানে 16 সমস্ত 1/4, অপশন এ। একটি সংখ্যাকে দ্বিগুণ করে 9 যোগ করলে যোগফলটিকে 3 গুণ করা হলে তা 75 সংখ্যাটি কত? প্রথমে একটি সংখ্যা আমি ধরলাম x, এখন বলতে সেই সংখ্যাটাকে দ্বিগুণ করা হলো 2x, দ্বিগুণের সঙ্গে এবার আবার 9 যোগ করা হলো, 9 যোগ করলে এই যোগফলটিকে আবার 3 দিয়ে গুণ করা হলো। আচ্ছা 3 দিয়ে গুণ করে দাও, তখন অ্যান্সার হয় 75। তাহলে এখান থেকে আমাকে বলছে x এর মান কত ছিল তাই আমাকে নির্ণয় করতে হবে, মানে সংখ্যাটা মিন কত ছিল। তাহলে 3 25 75, তাহলে 2x ইকুয়াল টু 16, তাহলে x ইকুয়াল টু আমরা পাবো 8 দোকানে 16, কাটাকাটি করার পর অপশন সি। একটি বিদ্যালয়ে ছাত্র সংখ্যা এবং ছাত্রী সংখ্যার অনুপাত 3:5, যদি ছাত্রদের 20% এবং ছাত্রীদের 30% বৃত্তিদারি হয়, তাহলে শতকরা কত ভাগ শিক্ষার্থী বৃত্তি পায়নি সেটা বের করে, না কিন্তু সেটা আমাদের হ্যাটা দেওয়া রয়েছে। তাহলে এখানে বয়েজ আর গার্লসের অনুপাত ছিল 3:2। আমি একটু সিম্পলিফিকেশন করার জন্য একটা শূন্য বসে দিই ক্যালকুলেশনের সুবিধার জন্য। তার মধ্যে বলা হয়েছে 20% ছাত্র পাস করেছে মানে বৃত্তি পেয়েছে, তাহলে বৃত্তি পায়নি কতজন সেটাই তো আমাকে বের করতে বলেছে। 20% যদি বৃত্তি পায় তাহলে বৃত্তি পায়নি 80%, 30-এর 80% আমরা বের করে নিই। কেন? যেহেতু আমাদের বৃত্তি পায়নি বের করতে বলছে তাই টাটা আমি বের করে নিলাম। পরেরটাও একই রকম ভাবে 20 ছিল আমাদের গার্ল, সেখানে 30% হলো বৃত্তিদারি, তাহলে বৃত্তি পায়নি 70%, 100 থেকে 30 বিয়োগ করে দিলাম, এটা আমাকে বের করতে হবে। 30-এর 80% করলে আমরা 3/24, আর 20-70% করলে আমরা 7 দোকানে 14। তাহলে এটা আমাদের কি পেলাম? এখন কতজন বৃত্তি পায়নি সেটার সংখ্যা বের করলাম আমাদের এই ধরা হিসাবে। তাই টোটাল কত হয় সেটাই বের করে দাও। 4 4 8, 2 1 3, 38। এই যে 38 জন বৃত্তি পায় না সেটা কতজনের মধ্যে? টোটাল ক্যান্ডিডেট ছিল কত আলটিমেটলি? 30 আর 20 50, তার নিচে 50 দিতে হবে। আর শতকরা বানানোর জন্য 100, ঠিক? তাহলে 50 দোকানে 100, 38 দোকানে 76%। দুজন পুরুষ এবং 3 জন ছেলে একটি কাজ করে 10 দিন লাগে, আবার 3 জন পুরুষ এবং 2 জন ছেলে ওই কাজটি করতে 8 দিন লাগে, তাহলে 2 জন পুরুষ 1 জন ছেলে ওই কাজটি করতে কত সময় লাগে? টাইম এন্ড ওয়ার্ক রিলেটেড অঙ্ক। এই টাইপের অঙ্ক দিলে আমরা প্রথমে আমরা হিসাব করবো যে কতজন পুরুষের ক্ষমতা কতজন বয়স সমান, সেই রিলেশনটাকে তৈরি করে নিতে। সেটা তৈরি করবো কিভাবে সেটা শিখে নাও। প্রথমে বলছে 2 জন পুরুষ, 2 জন পুরুষ প্লাস 3 জন বয়, তাহলে একটি কাজ করে 10 দিনে, টোটাল ইউনিট কাজ। একই রকম ভাবে আবার 3 জন পুরুষ আবার 2 জন বয় একটি কাজ করে 8 দিনে, তাই টোটাল এই কাজটা সমান যেহেতু ফিক্সড মেইন কাজটা। তাহলে এখান থেকে আমি বের করব কতজন ম্যানের ক্ষমতা কতজন বয়স সমান। তাহলে এখানে কাটাকাটি করে নাও, 2 দিয়ে 5 দোকানে 10, 4 দোকানে 8, তাহলে 5 দোকানে 10, 3 4 12, তাহলে দেখো ওই পাশে 3 4 12 হচ্ছে, আর 5 দোকানে 10, 12 থেকে 10 গেলে 2, তাহলে 2 ম্যান। 3 5 15, 4 দোকানে 8, তাহলে 7 বয় বিয়োগ করে দিলাম। 3 5 15, 4 দোকানে 8, 15 থেকে 8 গেলে 7। তাহলে আমি এখান থেকে পেলাম 2 জন ম্যানের ক্ষমতা এফিসিয়েন্সি 7 জন বালকের সমান। তারপরে এখান থেকে দেখো আমাকে হয় সব বয় কনভার্ট করতে হবে না সব ম্যানে কনভার্ট করতে হবে। তাহলে প্রথম কন্ডিশনে কি দেওয়া রয়েছে? 2 জন ম্যান 3 জন বয় একটি কাজ করে 10 দিনে। তাহলে আমি ম্যানটাকে দেখো কোনটাতে সুবিধা হয়, ম্যানে কনভার্ট করতে সুবিধা না বয়? দেখো 2 জন ম্যান আর 3 জন বয় রয়েছে, আমরা 2 জন ম্যানের মান জানি 7 বয়, তাহলে 2 জন ম্যান জায়গায় 7 বয় বসিয়ে দিই, সব বয় আমরা অঙ্ক করে নিই, সুবিধা হয়। তাহলে 2 জন ম্যান ইকুয়াল টু 7 বয়, তাহলে এই 2 জন ম্যানের জায়গায় বসবে 7 বয়। তাহলে 7 আর 3 হাতে 3 জন বয় এক্সট্রা ছিল আগেই, 7 আর 3 10 জন বয়, তাহলে 10 জন বয় কাজটা করে হলো 10 দিনে। ইনিশিয়ালটা নিতে হবে, কাটাকাটি পয়েন্টটা না, কিন্তু যেহেতু মেইন কন্ডিশনে যেটা আছে এটা মাথায় রাখতে হবে।
এক নম্বর কন্ডিশন। তারপরে বলেছে আমাদের মেইন যেটা বের করতে বলেছে সেটা হলো দুজন পুরুষ আর একজন বয় কত দিনে কাজটা করবে। তার মানে আমি কিসে অঙ্ক করছি, বয়ে, তার ম্যানটাকে আমাকে বয়ে কনভার্ট করতে হবে। দুজন ম্যান ইকুয়াল টু 7 জন বয়, তাহলে 7 জন বয় 1 জন বয়, তাহলে 8 জন বয় হয়ে গেল আলটিমেটলি টোটাল। তাহলে আমি বের করবো প্রথম কন্ডিশনে পেলাম 10 জন বয় একটি কাজ করে 10 দিনে, তাহলে 8 জন বয় সেই কাজটা করবে কত দিনে, সেটাই হলো আমাদের আলটিমেটলি অঙ্ক। তাহলে 10 জন বয় যদি 10 দিনে করে একদিনের নিশ্চয়ই বেশি সময় লাগবে, 10 × 10। আর 8 জন বয় কত দিনে করবে, নিচে 8টা বসবে। এবার কাটাকাটি করে দাও, 2 দিয়ে 5 দোকানে 10, 2 দিয়ে 4 দোকানে 8, 2 দিয়ে 5 দোকানে 10, 2 দোকানে 4, 25/2 দিন, 25/2 মানে 12.5। অপশন এ। দুটি সংখ্যা যে দুটোই 13-র চেয়ে বেশি এবং যাদের গসাগু এবং লসাগু যথাক্রমে 13 এবং 273, ওই দুটি সংখ্যার যোগফল কত। তাহলে এটা হলো গসাগু লসাগু রিলেটেড অঙ্ক। তাহলে গসাগু দেওয়া রয়েছে 30 এবং লসাগু দেওয়া রয়েছে 273। তাহলে আমি এখান থেকে বলতে পারি না, ধরি দুটি সংখ্যা, একটি সংখ্যা 13x আর একটি সংখ্যা 13y। কেন আমি ধরলাম, দেখো 13x আর 13y ধরার অর্থ হলো কি, আর x ও y হলো মনে পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে পরস্পর মৌলিক হলে গসাগু 1 হবে। তাহলে এটা যদি গসাগু করি তার মানে কি x y এর কোনো ভ্যালু নেই, তারপরে এদের গসাগু 13 অ্যান্সার পাবো, কিন্তু আমাকে ধরাটা ঠিক আছে। তাহলে আমরা একটা ফর্মুলা জানি কি, লসাগু গুণন গসাগু ইজ ইকুয়াল টু সংখ্যাদ্বয়ের গুণফল। লসাগুর মান আমাদের 223 জানা, 73 জানা, আর গসাগুর মান 13 জানা, আর সংখ্যা দুটো বের করে নিলাম ধরা হিসাবে, সেটা আমি লিখবো এখন 13x × 13y। তাহলে এই 13 কাটা গেল, এই 13 দিয়ে একে দেখো কাটো, 13 দোকানে 26, 1 13 21, তাহলে x × y ইজ ইকুয়াল টু 21 পেলাম। তাহলে পরীক্ষার সময় শর্টকাটে করবো কিভাবে, ডাইরেক্ট 273 কে তুমি 13 দিয়ে ভাগ করে দেবে, এই টাইপের অঙ্ক দিলে 13 দোকানে 26, 1 13 13 21। তাহলে কি হবে, এতগুলা করতে হবে, আমি ডাইরেক্ট লিখবো xy ইকুয়াল টু 21। তাহলে সময় বাদে কি আছে হলো সেটা আমি বুঝিয়ে দিলাম। তাহলে দুটি সংখ্যার গুণফল 21, কিন্তু আমি xy কি ধরেছিলাম, পরস্পর মৌলিক সংখ্যা। তার মানে কি এই 21 কে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গুণফল আকারে তোমাকে ভেঙে প্রকাশ করে নিতে হবে। তাহলে 21 কে আমরা কিভাবে লিখতে পারি, 1 × 21, এই দুটি পরস্পর মৌলিক সংখ্যা যাদের গসাগু করলে 1 অ্যান্সার হবে। 3 × 7 লিখতে পারি, আর কি লেখা যায়, আর লেখা যাচ্ছে না। তাহলে এখান থেকে আমি সম্ভবত হাইয়েস্ট সম্ভাব্য 2 জোড়া সংখ্যা পেতে পারি। সেই সংখ্যাগুলো কি হবে সেটা আমি বের করবো। তাই সংখ্যাগুলো বের করার টেকনিক হচ্ছে, মানে যেটা গসাগু রয়েছে সেটা দিয়ে 1 কে গুণ করবো, 13 কে 13, আবার 21 রয়েছে তাহলে গসাগু দিয়ে 21 কে গুণ, তাহলে 21 × 13। এই যে প্রথম দুটো সংখ্যা পেলাম, তাহলে এই যে দুটো সংখ্যা পাওয়া গেল, গুণ করিনি আমি, এই দুটো সংখ্যা যদি আমি গসাগু করি 13 অ্যান্সার আসবে, এবং লসাগু করলে 273, এক পেয়ার। অপর পেয়ার কত, 2 পেয়ার এরকম পাবো। আরেকটা হবে, তাহলে কত রয়েছে পরেরটা 3 আর 7 নিতে হবে, গসাগু কত 13, তাই 13 কে 3 দিয়ে গুণ করতে হবে, 3 13 39, আরেকটা 7 রয়েছে, 7 13 91। তাহলে আমি এখান থেকে সম্ভাব্য 2 জোড়া সংখ্যা বের করতে পারলাম। এটাও পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে, সেম অঙ্ক দিয়ে বলবে এরকম সম্ভাব্য কত জোড়া সংখ্যা হতে পারে, 2 জোড়া সংখ্যা হতে পারে। সংখ্যাগুলি কি কি 2 জোড়া সংখ্যা, এই যে 1 জোড়া, এই যে 1 জোড়া, এই 2 জোড়া সংখ্যা। তার মধ্যে এখন কন্ডিশনে বলেছে কি, যে দুটি সংখ্যায় যে 13-র চেয়ে বেশি হতে হবে। দেখো তো প্রথম কন্ডিশনে একটা সংখ্যা 13 আর একটা 13-র চেয়ে বেশি, কিন্তু 13-র চেয়ে বেশি নিতে হবে, তাহলে প্রথম কন্ডিশন আমাদের হবে না। নেক্সট কন্ডিশন দেখো, প্রথম সংখ্যাটা 39, দ্বিতীয়টা 91, দুটোই 13-র চেয়ে বেশি, এটাই আমাকে নিতে বলেছে। তাহলে সংখ্যা দুটো কিন্তু বের করতে বলেনি, আমাকে বলছে সেই সংখ্যা দুটোর যোগফল কত, মানে 13 আর 91 এর যোগফল কত, সেটাই আমাকে আলটিমেটলি বের করতে বলেছে। সংখ্যা দুটো বলতে পারতো পরীক্ষায়, 9 কে 10, 9 3 12 কে 13, এদের যোগফল হলো 13, 130। এটাই হবে সঠিক উত্তর। এইভাবে এই টাইপের অঙ্ক করতে হবে। অপশন ডি। প্রতি বছর 5% সুদের হারে কিছু টাকা সুদে আসলে কয়েক বছরে তার 3 গুণ হয়ে দাঁড়ায়, তাহলে সময়সীমা কত, টাইম বের করতে বলছে। মানে কিছু পরিমাণ টাকা রেখেছিল, মনে করো পি টাকা, সেটা সুদে আসলে 3 গুণ হলো, মানে 3p তে পরিণত হলো, আর এতে রেট অফ ইন্টারেস্ট ছিল 5%, এবং বলছে এতে কত বছর জন্য সেই টাকাটা ইনভেস্ট হয়েছিল, সিম্পল ইন্টারেস্ট থেকে। এই টাইপের আমরা শর্টকাট টেকনিক হলো, দেখবে তুমি কত গুণ হলো, 3 গুণ হলো, বাস। এই জন্য ফর্মুলা 100 গুণন n-1 বাই তোমার কত 5, এই পার্সেন্টটা দেওয়া থাকবে। তাহলে 100 কয় গুণ হলো, 3 গুণ, n এর জায়গায় 3 বসাও, n মানে গুণ, 3 এর থেকে 1 বিয়োগ করলে 2, আর নিচে 5, এই পার্সেন্টটা থাকবে সেটা নিচে বসবে 5, 5 × 100, 20 দোকানে 40, এটা হলো শর্টকাট 40 ইয়ার।
তার মানে n ফর গুণ কত, 4 গুণ থাকলে n এর জায়গায় 4 বসাতাম। তিনটি সংখ্যার গড় 77, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ, তবে তিনটি সংখ্যা কত আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে আমি সংখ্যাগুলো আগে এই অনুপাত হিসেবে সাজিয়ে নেই। তাহলে প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা, পরেরটা রিলেশন বলেছে দ্বিতীয় সংখ্যা আর তৃতীয় সংখ্যা। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, তাই দ্বিতীয় সংখ্যা যদি 1 হয় প্রথম সংখ্যাটি তার দ্বিগুণ হবে। আবার দ্বিতীয় কন্ডিশন বলছে দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ, তাই তৃতীয় সংখ্যা যদি 1 হয় তাহলে দ্বিতীয় সংখ্যা হবে তার দ্বিগুণ। তাহলে এখান থেকে ফিক্সড কি দেখো, দুটোর মধ্যে কমন হলো 2, তাই 2টাকে সমান করবো। তাহলে পরেরটা প্রথমটাকে আমি 2 দিয়ে গুণ করে দেই, দুই পাশে 2 দোকানে 4, এই যে 2 অক্ষে 2 অনুপাত হিসাবে করে নাও। তাহলে আমি তিনটাকে একসঙ্গে কম্বিনেশন করতে পারবো, প্রথম সংখ্যা তৃতীয় সংখ্যা, এই যে আমাদের তৃতীয় সংখ্যা কম্বিনেশন হয়ে গেল। প্রথমটার মান হলো আমাদের 4 আর দ্বিতীয়টা দুটোর ক্ষেত্রে সেম, এই জন্যই কম্বিনেশন করতে পারলাম 2, আর তৃতীয়টা হলো আমাদের 1। ক্লিয়ার? তাহলে গড় দেওয়া হচ্ছে 77, তাহলে গড় 77 মানে কি, এখান থেকে আমি টোটাল সংখ্যাগুলো আমরা অনুপাত হিসেবে, এটা গড় মানে এভারেজটা আমাকে বের করতে হবে। এভারেজ মানে কি, এই তিনটে যোগ করব, তিনটে সংখ্যা 3 দিয়ে ভাগ, 4 2 6 একে 7, 7কে 3 দিয়ে ভাগ করতে হবে। এটা হলো গড় অনুপাত হিসেবে, সেই গড়ের মানে দেওয়া হচ্ছে 77। তাহলে একের ভ্যালু আমরা কত পাবো, 7 11 77, 3 11 33। এই যে কাটাকাটি করলাম 11, তাহলে একের ভ্যালু কত, 3 দিয়ে গুণ, 3 11 33। এটা হলো আমাদের একের ভ্যালু 33। এখন সংখ্যাগুলো কত, সংখ্যাগুলো কত, এখন মানগুলো পুট করতে হবে। তাহলে একের ভ্যালু 33, 4 মান বের করলে প্রথম সংখ্যা, 4 দিয়ে গুণ করবো, 3 4 12 2, 3 4 12 কে 13, 132 প্রথম সংখ্যা, দ্বিতীয়টা 33 দোকানে 66, আর তৃতীয়টা 1 33 কে 33। এই যে হলো আমাদের তিনটা সংখ্যা, অপশন ডি। এছাড়াও তোমরা এই তিনটা অঙ্ক অপশন টেস্টের সাহায্য করতে পারো, দেখবে কোনটা যোগ, এদের গড় করে দেখবে কোনটা গড় করলে পরে 77 হয়, সেগুলো চেক করতে হবে। তারপর দেখতে পাবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ কিনা, এটা চেক করে নিতে। দেখো প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, বা দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যার দ্বিগুণ মিললো, আবার তিনটা যোগ করলে দেখো কত হবে। এদের গড় নির্ণয় করতে বলছে। গড় মানে কি, 77কে 3 দিয়ে গুণ করে টোটালটা হবে 3 7 21, 3 7 21 আর 2 231, মানে যোগ করে 231 হতে হবে। এটাই তো হয়, 6 3 9 2 11, 1 দিয়ে আসছে। এইভাবে তুমি অপশন টেস্টের সাহায্য করতে পারো। তিনজন ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত 4:7:9, 8 বছর পূর্বে তাদের বয়সের যোগফল ছিল 56। তাহলে বর্তমান বয়স কত, তিনজন ব্যক্তির বয়সের অনুপাত দেওয়া রয়েছে 4:7:9, কিন্তু লক্ষ্য রাখতে হবে এটা প্রেজেন্ট বয়সের অনুপাত, বর্তমান। কিন্তু আমাদের এখানে যে কন্ডিশনটা দেওয়া রয়েছে সেটা হলো 8 বছর পূর্বে তাদের বয়সের যোগফল। তাহলে আমাদের অনুপাতটা দেওয়া রয়েছে প্রেজেন্টের, কিন্তু এখানে মান যোগফল দেওয়া রয়েছে 8 বছর পূর্বে। তাহলে কি আমি এই অনুপাতের সাথে কম্পেয়ার করতে পারবো? কোনোদিনই পারবো না। এর জন্য এই 8 বছর পূর্বটাকে যে দেওয়া রয়েছে, এই যে যোগফল 56কে বর্তমানে নিয়ে আসতে হবে। তাহলে 56 তো 8 বছর পূর্বের যোগফল, তাহলে বর্তমানে কত হবে তিনজনের, তাহলে তিনজন ব্যক্তি, তাহলে প্রত্যেকেরই 8 করে বাড়বে, তাহলে তিনজনের আলটিমেট টোটাল বাড়বে 3 8 24। এইটা হলো তিনজনের টোটাল বয়স। এখন 6 4 10, 5 2 7 থেকে 8, এটা প্রেজেন্ট বয়স। তিনজনের টোটাল যে প্রেজেন্ট বয়স হচ্ছে সেটা হলো তিনজনের বর্তমান বয়সের যোগফল হলো এটা। তাহলে আমি পূর্ব থেকে বর্তমানে নিয়ে আসলাম, কেন, অনুপাত আমাদের বর্তমানে দেওয়া রয়েছে। এখন তাদের যোগফল বলেছে যেহেতু যোগ করে দাও, 7 4 11 9 20, এই 20-র ভ্যালু এই 80, তাহলে একের ভ্যালু আমাদের 4। আমাকে বের করতে তাদের বর্তমান বয়স কত, তাহলে মান বসিয়ে দাও। একের ভ্যালু 4, প্রথমটা 4 4 16, পরেরটা 28, তৃতীয়টা 4 9 36, 16 28 36, অপশন ডি। একটি 2 অঙ্কের সংখ্যার অঙ্ক দুটি স্থান পরিবর্তন করলে এটা পূর্বের হবে। পূর্বের সংখ্যার সাথে প্রাপ্ত সংখ্যার সমষ্টি 121 পাওয়া যায় এবং সংখ্যাটির অঙ্ক দুটির মধ্যে পার্থক্য 3, দশকের অঙ্ক এককের ঘরের চেয়ে বড়, তবে সংখ্যাটি কত। এই টাইপের অঙ্ক সবচেয়ে বেস্ট হল অপশন টেস্ট করা। দেখো তো পার্থক্য কত হবে, 3 3 রয়েছে 3 রয়েছে 3, কিন্তু আবার কি বলছে, দশকের অঙ্ক এককের ঘরের অঙ্ক চেয়ে বড়। আচ্ছা, তাহলে একক, এই যে দশক, তার মানে কি এই অপশনে হতে পারে, তারপর এটা হওয়ার সম্ভাবনা নেই। তারপরটা দেখো 74, এটা হতে পারে। আর দশকের অঙ্ক একক বলছে, দশকেরটা বড়, তাহলে একক, এই যে দশক, দশকেরটা ছোট, তাহলে এটা হওয়ার সম্ভাবনা নেই। এই দুটোর মধ্যে হবে, তার মানে গেল 1 নম্বর থেকে তুলে আউট করে দিতে পারলাম। তারপরে আবার কি বলছে, অঙ্ক দুটি স্থান পরিবর্তন করলে পূর্বের সংখ্যার সমষ্টি 121 হয়। তার মানে 85 রয়েছে, এর স্থান পরিবর্তন হচ্ছে উল্টে যাবে 5 8। এখন যোগ করো দেখি, যোগ করলে কত আসতে হবে, 121, তাহলে 8 আর 5 যোগ করলে 13, ইউনিট ডিজিটে 13 আর 13 মানে 3 আসছে। 3 তো সম্ভাবনা হলে কোনোদিনই হবে না, যেহেতু 1 আসতে হবে। গেল, এবার 36 নিয়ে যেত, এটা একেবারে ক্যান্সেল করে দিলাম। এমনি দেখো চেক করো, এটাও আসবে না 36।
6 3 কত 9 ইউনিট দিতে আসতে হবে তো 1। 74 নাও, 74 তাকে উল্টে দাও 47, এবার যোগ করো 7 4 11, 1 আসছে, এটা হওয়ার সম্ভাবনা আছে, যোগটা করেই দেখো 7 4 11 7 4 12, তার মানে কি অপশন সি হবে সঠিক উত্তর। পরেরটা দেখো 6 9 9 6, যোগ করো 9 6 15, 5 দিয়ে আসছে, 5 তো কোনোদিনই হবে না, 1 দিয়ে আমাকে 1 আসতে হবে ইউনিট ডিজিট, ক্যান্সেল, তার মানে অপশন সি হবে সঠিক উত্তর। একটি পরীক্ষায় 17% যদি ফেল করে বাংলায়, 18% ইংরেজিতে, যদি 5% পরীক্ষার্থী উভয় বিষয় ফেল করে, তাহলে ওই দুই বিষয়ে যারা পাস করেছে তাদের শতকরা হার কত? ভেন ডায়াগ্রামের সাহায্যে করব। সবাই ফেল করে তাহলে কোনো টেনশন নেই, তার মানে প্রথমটা কার জন্য? বাংলা, এটা বেঙ্গলি, আর তারপরটা ইংলিশ। তাহলে 17% ফেল করেছে বাংলায়, 18% ফেল করেছে ইংলিশ, আর উভয় বিষয় ফেল করেছে 5। টোটাল ক্যান্ডিডেট আমি 100 ধরে নিলাম, তাহলে শুধু বেঙ্গলিতে ফেল করেছে কত? 17 থেকে উভয়টা বিয়োগ করতে হবে, 17 থেকে 5 গেলে 12। শুধু ইংলিশে ফেল করেছে কত? তাহলে 18 থেকে 5 বিয়োগ করতে হবে 13। টোটাল ওভারঅল ফেল কত? যে যোগ করে দাও, 12 5 17 প্লাস 13, তাহলে 7 3 10, 1 2 1 3, 30%। কিন্তু আমি 5 বের করতে বলছে দুটো বিষয়ে, তার মানে টোটাল ক্যান্ডিডেট 100 ছিল, 100 থেকে আমাকে 30% বিয়োগ করতে হবে। এটাই হলো পাস, দুটি বিষয় যারা পাস করেছে এটা হলো সত্য, অপশন টি। দুটি সংখ্যার সমষ্টি 25, সংখ্যা দুটির পার্থক্য 13, সংখ্যা দুটির গুণফল কত? দুটি সংখ্যার যোগফল a প্লাস বি ইকুয়াল টু 25 এবং বিয়োগফল হলো 13, তাহলে সংখ্যা দুটির গুণফল কত? মানে a ইন্টু বি এর মান, তাহলে a আর b এর মান বের করে দাও, যখন যোগ আর বিয়োগ আকারে থাকবে সেম সংখ্যা, তখন a এর মান বের করার জন্য টেকনিক্যালি যোগ করে 2 দিয়ে ভাগ, 25 প্লাস 13 ডিভাইডেড বাই 2, 5 3 8, 1 1 2 ডিভাইডেড বাই 2, কাটাকাটি করো 14, আর বি এর মান বের করার সময় আমি কি করব? বিয়োগ করে 2 বি দিয়ে ভাগ, 25 মাইনাস 13 ডিভাইডেড বাই 2, 5 থেকে 3 গেলে 2, 2 থেকে 1 গেলে 1, তাকে 2 দিয়ে ভাগ, তাহলে 6। এখন কি বলছে? আচ্ছা দেখে নি একটু, a প্লাস বি সংখ্যা দুটির যোগফল এত, এত পার্থক্য এত, সংখ্যা দুটির গুণফল কত? 6 14। আচ্ছা দেখে নি, 25 থেকে 3 গেলে 5 থেকে 3 2, 2 থেকে 2, দুটি সংখ্যার সমষ্টি হলো a প্লাস বি ইকুয়াল টু 12, 5 3 8, 2 কে 3, এই জায়গাটা গন্ডগোল হয়ে গেছে, 5 3 8 আর 2 কে 3, 30 বাই 2, কাটাকাটি করলে 19, একটা সংখ্যা হলো 19, অপর সংখ্যা হলো 6। এখন এই দুটোর গুণফল, তাহলে a ইন্টু বি, তাহলে 6 19 114, অপশন বি। স্রোতের প্রতিকূলে যাত্রাকারী একটি নৌকা 8 ঘন্টায় 48 মিনিটে যে দূরত্ব অতিক্রম করে, স্রোতের অনুকূলে সেই দূরত্ব অতিক্রম করতে নৌকাটি 4 ঘন্টা সময় নেয়, তাই নৌকার গতিবেগ ও স্রোতের গতিবেগের অনুপাত কত? তাহলে দেখো এই ক্ষেত্রে তো ডিস্টেন্সটা ফিক্স, সেই দূরত্বই অতিক্রম করে, তার মানে ডিস্টেন্সটা ফিক্সড, এটুকু কনফার্ম। তারপরে বলছে 8 ঘন্টা 38 মিনিট যে দূরত্ব অতিক্রম করে স্রোতের অনুকূল, তাহলে অনুকূলের ক্ষেত্রে একটা ডাউন স্ট্রিম আর একটা প্রতিকূলের ক্ষেত্রে সময়ের একটা রিলেশন দেওয়া রয়েছে, আর অনুকূলের ক্ষেত্রে তার যে দূরত্ব অতিক্রম করতে সময় লাগে হলো 8 ঘন্টা 38 মিনিট, তাহলে 8 ঘন্টা 38 মিনিটকে ঘন্টায় বানাবো আমি, 60 দিয়ে ভাগ করে দিলাম। আর পরেরটা প্রতিকূলের ক্ষেত্রে সেই দূরত্ব সেম ডিস্টেন্স বলছে, ডিস্টেন্স ফিক্স, তার মানে 4 ঘন্টায় অতিক্রম করে, তার মানে এখানে টাইমের রেশিও আমরা একটা বের করে নিতে পারি, একে একটু সিম্পলিফিকেশন করে দিই, 4 বারং 48, 5 বারং 60, 5 আর 40 আর 4 44 বাই 5 ইস/4, 4 11 44, তাহলে আমরা পাবো 11:5। তাহলে এখানে যে আমরা টাইমের রেশিও পেলাম সেটা হলো ডাউন স্ট্রিম এবং আপ স্ট্রিম দুটো ক্ষেত্রে টাইমের রেশিও হলো 11:5, আর টাইমের সঙ্গে স্পিডের হলো ব্যস্ত সম্পর্ক, তাহলে আমি সেটা লিখতে পারি 5:11। কেন? ডিস্টেন্স যেহেতু ফিক্স, ডিস্টেন্স যখন ফিক্স থাকবে তখন স্পিডের সাথে টাইমের সময়ের হবে ব্যস্ত সম্পর্ক, মানে যদি গতিবেগ বাড়ে তাহলে সময় কম লাগবে, গতিবেগ কমলে সময় বেশি লাগবে, এই হলো কেস। তাহলে এতটুকু বোঝা গেল। তাহলে স্পিড, আমাদের কি দরকার? বোট আর স্টিম, বোট আর স্টিম। তাহলে বোটের স্পিড বের করার ফর্মুলা হলো ডাউন প্লাস আপ যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 11 প্লাস 5 16, তাকে 2 দিয়ে ভাগ। আর স্টিম বের করার ফর্মুলা হলো আপ আর ডাউন বিয়োগ করব, তাকে 2 দিয়ে ভাগ, তাহলে 11 থেকে 5 বিয়োগ করলে 6,
তাকে 2 দিয়ে। এটা হলো বোট আর স্টিমের স্পিড বের করার ফর্মুলা। 8 3, তাহলে 8:3। একটি নল একটি ট্যাঙ্কে ভর্তি করতে পারে 6 ঘন্টায়। ওই ট্যাঙ্ক অর্ধেক ভর্তি হওয়ার পর ওই রকম আরো 3টি নল খুলে দেওয়া হলো, সব মিলিয়ে ট্যাঙ্কটি ভর্তি করতে কতখানি সময় লাগবে? তাহলে দেখো একটি ট্যাঙ্ক ভর্তি করতে 6 ঘন্টা লাগে। আচ্ছা, পাইপ কতগুলো? প্রথমে তো একটা নল ফিলে নেমেছে, তারপরে ওই রকম ক্ষমতা সম্পন্ন আরো 3টা নল, তার মানে মোট 4টা নল কাজ করবে। তাহলে প্রথম নল, দ্বিতীয় নল, তৃতীয় নল, চতুর্থ নল। প্রথম নল কি করে? ভর্তি করতে পারে 6 ঘন্টায়, পরেগুলো নিশ্চয়ই 6 ঘন্টায় ভর্তি করবে। এই যে ক্লিয়ার, যেহেতু প্রত্যেকের ক্ষমতা কি সমান, আরো 3টি নল খুলে দেওয়া হলো, তাহলে ওই রকমই বলছে। তার মানে সবগুলো সময় সেম নিবে ট্যাঙ্ক ভর্তি করতে, সবগুলো 6 ধরে নিলাম এই জন্য। এবার তারপর এখান থেকে আমি টোটাল ইউনিট কাজটা বের করে নিই। টোটাল ইউনিট মানে এলসিএম, তাহলে এলসিএম এর সব 6 রয়েছে, তাহলে লসাগু 6ই হবে। এই টোটাল ইউনিট কাজ, তাহলে প্রত্যেকের এফিসিয়েন্সি 4টা এফিসিয়েন্সি পাবো এখান থেকে। প্রথমটার এফিসিয়েন্সি 1, তারপরটা 1, তারপরটা 1, 6 দিয়ে 6কে ভাগ করলে 1 হয়। এটা হলো এফিসিয়েন্সি। 4টা নলের আমরা এফিসিয়েন্সি। ফার্স্ট কন্ডিশনে এবার আসো, তাহলে ওই ট্যাঙ্কটি অর্ধেক ভর্তি হওয়ার পর, তাহলে প্রথমে কিন্তু এই 1 নম্বর নলটি ফিল্ডে ছিল, কিন্তু পরে এইগুলো নল এসেছে। প্রথমে তাহলে 1 নম্বর নলটি কতক্ষণ কাজ করেছিল বলছে? অর্ধেক ভর্তি হওয়ার পর। তাহলে অর্ধেক যদি হয়, তাহলে অর্ধেক, তাহলে 6 অর্ধেক করে দাও। অর্ধেক ভর্তি হবার পর তারপরে গেল। আচ্ছা, তাহলে প্রথমে 6 অর্ধেক ভর্তি করতে কত সময় লাগলো সেটা আমি আগে বের করে নিই। 6 তার অর্ধেক মানে হাফ, আর প্রথমটা হলো এফিসিয়েন্সি হলো 1, তাহলে এফিসিয়েন্সি দিয়ে ভাগ করলে আমরা টাইম পাবো, তাহলে প্রথমটার টাইম পেয়ে গেলাম। প্রথম ক্ষেত্রে কত টাইম লাগলো? 2 দিয়ে কাটাকাটি 3, তাহলে 3 ঘন্টা টাইম লাগলো প্রথমে। তাহলে 1 নম্বর নলটা প্রথমে 3 ঘন্টা দিয়ে কিছু কাজ করে ফেললো, অর্ধেক কি জল ভর্তি করে ফেললো। তারপরে কি? 3 অর্ধেক তো জল ভর্তি হয়ে গেল, বাকি রইলো আর কত? 6 থেকে 3 ইউনিট হয়ে গিয়েছে, তাহলে বাকি থাকবে আরো 3 ইউনিট। এখন 3 ইউনিট জল ভর্তি করবে কি? সবাই একসাথে মিলে। এখন সবাই যদি একসাথে মিলে কাজ করে, সবার এফিসিয়েন্সি দিয়ে আমরা ভাগ করতে হবে। সবার এফিসিয়েন্সি কত? 4 জন, 4টা নল এফিসিয়েন্সি 1 1 করে 4 কে 3/4 ঘন্টা। তাহলে আলটিমেটলি আমাদের টোটাল টাইম কত লাগলো? 3 ঘন্টা তো লাগলোই। প্রথম নলটা 3 ঘন্টা কাজ করলো, একটা যখন 4 জনে মিলে এক্সট্রা কাজ করলো 3/4 ঘন্টা, তাহলে টোটাল টাইম এই দুটো যোগফল 3 সমস্ত 3/4 ঘন্টা। 3 ঘন্টা আর 4 15 60, 3 15 45 মিনিট। অপশন বি। এখন আমরা জিকের কোশ্চেন আলোচনা করব। উচ্চতায় ভীতি কি এক কথায় কি বলা হয়? অপশনেতে রয়েছে অ্যাক্রোফোবিয়া, অ্যাংলোফোবিয়া, এরগোফোবিয়া এবং অ্যাগারোফোবিয়া। উচ্চতার ভীতিকে বলা হয় অ্যাক্রোফোবিয়া। অপশন এ হবে এর সঠিক উত্তর। সাইখো মীরাবাই চানু কোন ক্রীড়ার সাথে যুক্ত, মানে কোন খেলার সাথে যুক্ত? মীরাবাই চানু মনে রাখবে ওয়েট লিফটিং মানে ভার উত্তোলনের সঙ্গে যুক্ত। তিনি মণিপুর থেকে বিলং করেন। মণিপুর। তিনি কমনওয়েলথ গেমসে তিনি সোনা পান এবং 2010 সনে অলিম্পিকে তিনি সিলভার মেডেল লাভ করেছিলেন। 2010 না, 2020 সনে। নিম্নের কোন নোটটি ভারত সরকারের দ্বারা ছাপা হয়ে থাকে? অপশন ডি 1 টাকার নোট। আর বাকি যেগুলো নোট রয়েছে আরবিআই দ্বারা স্থাপনা মানে আরবিআই দ্বারা ছাপা হয়ে থাকে। তাহলে 1 টাকার নোট ছাপা হয়ে থাকে ভারত সরকারের দ্বারা, আর সেখানে সাইন থাকে ফিনান্স সেক্রেটারি। আর আরবিআই যা যে নোটগুলো ইস্যু করা হয় সেগুলোতে সাইন থাকে আরবিআই গভর্নরের। আরবিআই স্থাপিত হয় 1935 সনে এবং এর ন্যাশনালাইজ হয় 1949। এর হেডকোয়ার্টার রয়েছে আরবিআই এর মুম্বাই। বর্তমানে গভর্নর হলেন প্রেজেন্ট গভর্নর সঞ্জয় মালহোত্রা। দপ্তরে থাকাকালীন ভারতের রাষ্ট্রপতির মৃত্যু হলে উপরাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন যতটা সময়ের জন্য, সেটা হলো সবচেয়ে ম্যাক্সিমাম 6 মাস।
হবে এর সঠিক উত্তর। আর রাষ্ট্রপতি ইমপিচমেন্টের কথা লেখা হয়েছে 61 নম্বর আর্টিকেল, এটা পরীক্ষায় জিজ্ঞেস করে। নিম্নলিখিত কোন সংশোধনী ভারতীয় সংবিধানের উপস্থাপনা সংশোধিত হয়েছিল? যেটা হবে 42তম সংশোধন, সেটা হয়েছিল 1976 সালে। একে বলা হয় মিনি কনস্টিটিউশন। আর 44তম সংশোধন হয়েছিল 1978 সালে। 44তম সংশোধন। আমাদের যে সম্পত্তির অধিকার, সেটা সম্পত্তি অধিকার ফান্ডামেন্টাল রাইটের মধ্যে ছিল, সেটাকে কাটা হয়েছে। সম্পত্তির অধিকার আগে ছিল ফান্ডামেন্টাল রাইটের মধ্যে, এখন এটা লিগ্যাল রাইটে এসে গিয়েছে। এটা কাটা হয়েছিল এই 1978 44তম সংশোধনের মাধ্যমে। লিগ্যাল রাইট। এখন এর স্থান দেওয়া হয়েছে 300 এতে। কোন দিন আন্তর্জাতিক যোগা দিবস হিসেবে পালন করা হয়? 21শে জুন আন্তর্জাতিক যোগা দিবস হিসেবে পালন করা হয়। 31শে মে নো টোবাকো ডে। আর পয়লা জুলাই ছিল ডক্টরস ডে। আর 1 ডিসেম্বর ওয়ার্ল্ড এইজ ডে। নিম্ন তাপমাত্রার ঘটনাবলী অধ্যয়নের সাথে সম্পর্কিত বিজ্ঞানকে কি বলা হয়? একে বলা হয় ক্রায়োজেনিক্স, মানে নিম্ন তাপমাত্রায় কোনো জীবকে সংরক্ষণ করে রাখার প্রক্রিয়া। ভারতবর্ষের সবচেয়ে পুরনো উচ্চ বিচারালয় কোনটি? কলকাতা হাইকোর্ট, যা 1862 সালে স্থাপন করা হয়েছিল। 1862 3টে হাইকোর্ট স্থাপন হয়েছিল, কলকাতা, বোম্বে, মাদ্রাস। আর 3টের মধ্যে সবার প্রথমে ছিল আমাদের কলকাতা হাইকোর্ট। নাবার্ড এর সাথে যুক্ত কোনটি? নাবার্ড হলো গ্রামীণ উন্নয়নের সঙ্গে যুক্ত ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এর ফুল ফর্ম, যা স্থাপিত হয়েছিল 1982 সালে। এর হেডকোয়ার্টার রয়েছে মুম্বাই। প্রবাদ প্রতিম টেনিস খেলোয়াড় রাফায়েল নাদাল যে দেশের মানুষ ছিলেন? তিনি স্পেন থেকেই বিলং করেন। গাড়ির হেডল্যাম্পে ব্যবহৃত দর্পণটি কি প্রকারের হয়? এটি পরাবর্তকার অবতল দর্পণ। এছাড়াও এখান থেকে দেখতে পাওয়া যায় যে আমাদের ডাক্তার যখন দাঁত পরীক্ষা করেন সেই ক্ষেত্রে কি দর্পণ ব্যবহার করা হয় ডক্টর, তখন সেক্ষেত্রেও অবতল দর্পণ ব্যবহার করা হয়। আর যে গাড়ির যে আমাদের ভিউ মিরর রয়েছে, ভিউ মিরর, সেখানে কিন্তু উত্তল দর্পণ ব্যবহার করা হয়। উত্তল দর্পণ। এটা আমাকে মিলাতে বলেছে। এখানে রয়েছে তোর্ষা রিভার, কংসাবতী, তিস্তা, গঙ্গা, তোর্ষা। তোর্ষা দেখতে পাওয়া যায় কোচবিহারে, তাহলে এ বি সি ডি, ডি এর সঙ্গে যাবে আমাদের তাহলে 2। তিস্তা দেখতে পাওয়া যায় জলপাইগুড়ি, তাহলে বি এর সঙ্গে আমাদের যাবে হলো 4। আর গঙ্গা রয়েছে মুর্শিদাবাদে, তাহলে সি এর সঙ্গে যাবে হলো আমাদের 1। আর কংসাবতী পশ্চিম মেদিনীপুর, এর সঙ্গে 3। 3 4 1 2, দেখো কোনটাতে রয়েছে 3 4 1 2, অপশন সি হবে সঠিক উত্তর। নিম্নলিখিতের মধ্যে কে দিন ইলাহি সদস্য হয়ে ওঠেন? দিন ইলাহি সদস্য কে হয়ে ওঠেন? এর সঠিক উত্তর হবে অপশন বি, রাজা বীরবল। তিনি আকবরের রাজসভায় ছিলেন। দিন ইলাহি একটা ধর্মমত, যা শুরু করা হয়েছিল 1982 সনে, 1582 সনে। আকবরের দ্বারা। আর রাজা মানসিংহ ছিলেন আকবরের সেনাপতি, হিন্দু সেনাপতি ছিলেন কিন্তু তিনি হলদিঘাটের যুদ্ধে আকবরকে সহায়তা করেন।
হলদিঘাটের যুদ্ধ। তোড়রমল রাজস্ব বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন আকবরের সময়, রাজস্ব বিভাগ। আর তানসেন ছিলেন একজন সঙ্গীতজ্ঞ, সঙ্গীত। নিম্নলিখিত খেলার সাথে ফর্মুলা 1 সম্পর্কিত। ফর্মুলা হলো মোটর রেসিং এর সঙ্গে সম্পর্কিত। ফর্মুলা 1 এর ট্র্যাক আমাদের ভারতবর্ষে উত্তরপ্রদেশে গ্রেটার নয়ডাতে রয়েছে বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিট, গ্রেটার নয়ডা, যার নাম হলো বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিট। পরীক্ষাটা জিজ্ঞেস করে বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিট কোথায় অবস্থিত। ইন্টারন্যাশনাল সার্কিট। কার রেস হয়ে থাকে এখানে? কোন সিপিএম বা সিএপিএফ ভারতের চীন সীমান্তে সুরক্ষা প্রদান করে? এর সঠিক উত্তর আইটিবিপি, ইন্দো টিবিয়ান বর্ডার পুলিশ ফোর্স। এটা স্থাপন করা হয়েছিল 1962 সালে। বিএসএফ আমাদের সীমা পরিরক্ষিত করে পাকিস্তান আর বাংলাদেশ। আর এসএসবি মেনলি নেপাল এবং ভুটান। ভারতের কোন রাজ্যের ভাষার ভিত্তিতে প্রথম পুনর্গঠিত হয়েছিল? অন্ধ্রপ্রদেশ রাজ্য, যেটা ভাষার ভিত্তিতে প্রথম পরিগঠিত হয়েছিল, অন্ধ্রপ্রদেশ ভাষা ছিল তেলুগু এবং 1953 সালে। সমুদ্রের গভীরতা পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? অপশন ডি ফ্যাদোমিটার যন্ত্র ব্যবহার করা হয় সমুদ্রের গভীরতা পরিমাপের জন্য। ক্রোনোমিটার দ্রাঘিমা রেখার সাহায্যে টাইম নির্ণয় করা হয়। ওডোমিটার যন্ত্রের সাহায্যে ডিস্টেন্স পরিমাপ করা হয়। গ্যালভানোমিটার তড়িৎ প্রবাহ মাত্রা সংক্রান্ত। ভারতের বৃহত্তম বাঁধ সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর নির্মিত? অপশন সি নর্মদা রিভার, যা গুজরাটে রয়েছে। সৌরজগতের কোন একটি মাত্র গ্রহ যা পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে? সেটা হলো শুক্র গ্রহ। শুক্র গ্রহ হলো সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহ। এর মধ্যে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড রয়েছে, এই জন্য এই গ্রহ সবচেয়ে উষ্ণতম গ্রহ। আর বৃহস্পতি হলো সবচেয়ে বড় গ্রহ, সবচেয়ে বড়। আর বৃহস্পতির উপগ্রহ হলো গ্যানমিড, আর শনির টাইটান। কোন ধারার অধীনে ভারতীয় সংবিধান সংশোধন করা যেতে পারে? আর্টিকেল 368 নম্বর। এখানে রয়েছে বিভিন্ন ধরো আর্টিকেল 370, সেটা হচ্ছে কি জম্মু কাশ্মীর স্পেশাল রাইট, যা উঠে গিয়েছে 2019 সনে। আর 362 এখানে 62 রয়েছে, 356, 360 রয়েছে ফিনান্সিয়াল ইমার্জেন্সি সংক্রান্ত, ফিনান্সিয়াল ইমার্জেন্সি। আর 352 রয়েছে ন্যাশনাল ইমার্জেন্সি, ন্যাশনাল ইমার্জেন্সি। আর 356 রয়েছে স্টেট ইমার্জেন্সি সংক্রান্ত। এই আর্টিকেলগুলো মনে রাখবে। হিরোশিমা শহরের ওপর নিক্ষেপ করা পারমাণবিক বোমার কোড সংকেত কি ছিল? তার নাম কি ছিল? দুটো জায়গায় পারমাণবিক বোমা ফেলা হয়েছিল, হিরোশিমা এবং নাগাসাকি, 1945 সনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এখানে যে পারমাণবিক বোমা ফেলা হয়েছে তার দুটো নাম ছিল, একটা ছিল লিটল বয়, একটা ছিল ফ্যাটম্যান। তাই হিরোশিমা যেটা ফেলা হয়েছে তার নাম ছিল লিটল বয়, আর নাগাসাকিতে যেটা ফেলা হয়েছে তার নাম ছিল ফ্যাট বয়, 1945 সনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। রবার্ট ওপেনহাইমারকে এই পারমাণবিক বোমার বা অ্যাটম বোমের জনক বলা হয়। আজকে ক্লাসে এই 34খানা কোশ্চেন ছিল, এই কোশ্চেনগুলি সলভ করলাম এবং অঙ্কগুলো করে দেওয়া হলো। যদি কোনো কোশ্চেনে তোমাদের ডাউট হয় বা কোনো অঙ্কে ডাউট হয়, সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে দাও, যাতে সকলেই এই ক্লাসগুলি থেকে উপকৃত হয়। তবে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।